তো গাইস বগুড়ায় যাইতে ধরছিলাম, তো বাসে ওঠার পরে হেল্পার আরেক গাড়ি হেল্পার মামা তো এই ড্রাইভার ওস্তাদকে কিভাবে মানে আঙ্গুল দেখিয়ে চলে যায় দেখেন, ওস্তাদকে কিভাবে অসম্মান করে চলে গেল হেল্পার। তো যতই ও অন্য গাড়ির হোক কিন্তু তাহলেও কিন্তু ওরা কিন্তু তো গাইস আজকে সকালে 6টার দিকে বের হয়েছিলাম একটা দরকারি কাজে, তো বগুড়ায় গিয়েছিলাম। তো ওখানে গিয়েও আমার রেহাই নাই। ওখানে যাওয়ার পরে আমার সাথে যা ঘটে, তো আসলে আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। বাট একটা জায়গায় গিয়ে যে আমি শান্তিমতো থাকবো এরকম আমার কোনো প্রস্তুতি ছিল না। মূলত গেছিলাম আমি এর আগে বগুড়ায় ছিলাম, তো ওখানে প্রায় 12 বছর ছিলাম বলা যায়। ছোটোবেলা থেকে ওখানে আমি মানুষ হওয়ার পরে এখানে আসি, এখানে আমার জন্মস্থান তো গাইবান্ধা জেলায়। তো এখানে আসার পরে আমি এই যে ওখানেই সর্বপ্রথম বগুড়াতে আমি কাজ শিখে ওখানে চাকরিও করার পর 12টা বছর বগুড়ায় কাটানোর পরেও কেন জানি না নিজের জন্মভূমির প্রতি একটা মায়া কাজ করতেছিল। সে মায়ের টানে চলে আসি আমার সেই জন্মস্থান গাইবান্ধাতে। তো এখানে আসার পরে জব করি এখানে। তো গাইস এখন কথা হলো আমি মূলত যাচ্ছিলাম বগুড়ায়, আর বগুড়ায় যাওয়ার সময় এই রোডঘাটগুলো চেনা পরিচিত অনেক মনে পড়তো। আজকে হঠাৎ যাচ্ছিলাম এই জন্য যে আমাদের জমিটা ওখানে কিনেছিল, সেই 22-22.5 তো একটা জমি ছিল বগুড়ায়, ওইটা বিক্রি করছিল। তো ওইটার আজকে দলিলের ডেট, তো এই জন্য আজকে যেতেই হতো, তো না যেও পারতেছিলাম না। তো গাইস এখানে আসার পরে আমাকে প্রায় 1-1.5 ঘন্টা পরে ফোন দিয়ে আগে গ্রাহক আমাকে ফোন দেয় যে ভাইয়া আমার এখানে কিনা নেট নাই, নো ইন্টারনেট। তো আমি ওনাদের থেকে নানাভাবে তথ্য জানার চেষ্টা করি। কেউ বলে অনুতে লাল বাতি না সবুজ বাতি জ্বলে কিন্তু নো ইন্টারনেট, আবার কিছুক্ষণ পর আরেকজন বলে লস বাতি। তো একের পর আমাকে 3-4 জন এরকম ফোন দেয়। আমি বলি যে ভাইয়া সার্ভারের কাজ হয়তো চলতেছে, ওই জন্য হয়তো কিছুক্ষণের জন্য লাইন বন্ধও থাকতে পারে, তো আপনি না হয় অ্যাডমিনকে জানান, আমি এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না। তো এরপর দেখি গ্রুপে আমার অ্যাডমিনেরা মেসেজ করছে যে পাতিরাপাড়ার সব লাইন বন্ধ, আর যে লাইনগুলো বন্ধ সে ডিটেলগুলো দিয়ে দিছে। তো এখন আমার মাথায় খালি গোলমাল কাজ করতেছে যে আমি এখন কিভাবে, আমি তো একাই সাপোর্ট দিই এই লাইনে, তা আমি না গেলে তো ওরা কেউ সাপোর্টও দিতে পারবে না, লাইনগুলো এরকম বন্ধ থাকবে, আমার খালি ওখান থেকে প্রেশার দিতে থাকবে। আমি না পারবো আমার পার্সোনাল কাজ সারতে, না পারবো আমি ওখানকার লাইন সারতে, শুধু আমি ফাও একগুলো কথা শুনে যাব। তো এখানে আসার পরে বগুড়ায় যাওয়ার পরে আমি এমন একটা প্যারায় পড়ে যাই, তো আসলে আমার মাথা একেবারে হট হয়ে গেছিলো যে আসলে আমি এই মুহূর্তে কী করবো। ওখানে এমন একটা পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে যারা গিয়েছেন তারা জানেন যে একটা দলিল করতে কতটা সময় লাগে বা এগুলো কতটা ঝামেলার কাজ হয়ে থাকে। তো এর আগেও গিয়েছিলাম, দলিলের ডেট ছিল, তো সেদিন কাজ সই যা ছিল সই দেওয়া এগুলো করে নিয়ে ওকে হয়েছে, কিন্তু বৃহস্পতিবারের জন্য আমরা ফুল কাজ করতে পারি না, হাফ ডে ছিল, এই জন্য আর কি ফুলফিলভাবে হয় নাই, তো বাকি ছিল। তো বলছিল যে হাফ বেলার মধ্যে হয়ে যাবে। তো এটা ভেবে আজকে আবার আমি অ্যাডমিনদের বলে রিকোয়েস্ট করে নিয়ে চলে গেছিলাম। তো গাইজ যাওয়ার পরে এই ঘটনাটি ঘটবে আমি কখনো ভাবি নাই। তো এখন কি আর করা। তো এরপরেও দেখেন এদিকেও চাপ বেড়ে গেছে, আবার এখানে আমার সাথে আরেকটা এখানে ঝামেলা ঘটছে। সেটা হলো যে এখানে সব কিছু ঠিক ছিল, তো ওনারা স্বামী স্ত্রী দুইজন আলাদা আলাদা করে দলিল করে নেবে। তো একটাই জমি ছিল, এটা আমার আব্বু আম্মুর নামে এক দলিলেই ছিল, তো ওনারা ভাগ করবে। তো প্রথমত একটা দলিল পার করছে, দ্বিতীয় দলিলে ঝামেলাটা হয়েছে। তো ওনারা টাকার যে অঙ্কটা এটা ভুল করছে, তো করানোর পরে এই দলিলটা আবার নতুন করে রিপেয়ার করে আবার দলিল করতে হয়েছে। তো একটু যদি দেরি হতো, তো উনি যাই হোক মৌরিটা অনেক চালাক ছিল, যাই হোক বুদ্ধি করে এটা একদিন নাও হয়তো আরও একদিন আশা লাগতো। তো ভুল হয়েছে জন্য ভালো হয়েছে, এটা ভুলের জন্য আজকে পুরো একটাই দিনেই আমাদের সেই কাজগুলো সম্পন্ন হয়েছে। তো এই সব ভুল সংশোধন করে দলিলের কাজ শেষ হতে হতে প্রায় আমাদের 4টা বিকাল পার হয়ে যায়। তো এদিকে আমাকে অ্যাডমিনেরা ফোন দিয়ে চাপের মধ্যে রাখে, আমাকে বলে কখন আসবে বা দ্রুত আসো, লাইনগুলো সকাল থেকে বন্ধ হয়ে আছে, দ্রুত চালু করতে হবে। ওরা তো ফোন দিয়ে যা তা বলতেছে গ্রাহকেরা। তো আমাকে অনেক কথাই বলে, যাই হোক আমি তাদেরকে কোনোভাবে আর কি রিকোয়েস্ট করে আমি আটকায় রাখি যে আমার এইরকম বিষয় এরকম হয়েছে, তো
এখন কী করবো বলেন। তো ওনারা বলে আচ্ছা যাই হোক তুমি দ্রুত কাজটা সেরে চলে আসো, বেশি দেরি করো না। তো আপনারা বলেন আমি এই মুহূর্তে এখন কি করব, আপনাদের মতামত অবশ্যই বলবেন যে আমি এই মুহূর্তে এই পরিস্থিতিতে কী ডিসিশন নিতে পারি। তো আমার কাছে আমি এখন মনে হইতেছে আমি এই পরিস্থিতির কাছে হার মেনে গেলাম, আমার কাছে কিছু করার নাই। তো ওই দিকে ওইটা একটা আমার জব, যেটার মাধ্যমে আমার রিজেক্ট আসে, আর এই দিকে এটা হচ্ছে আমার পার্সোনাল বিষয়, এটাও কিন্তু পার্সোনাল হলেও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই দিকেও যদি আমি সময় না দিই তাহলে কিন্তু এটা কিন্তু একেবারেই আমার জন্য কাম্য নয়। তো যাই হোক, অবশেষে আমি এখন ধৈর্যের উপর অটল থেকে আমি ভাবতেছিলাম যে আসলে দূরত্ব হলে আমি আলহামদুলিল্লাহ বাঁচি। তো অনেক পারাপারি বা অনেক তাড়াহুড়ো করার পরেও দেখা গেল যে আমাদের সময়টা লেগে গেল, বিকাল পর্যন্ত সময়টা এখানেই লেগে গেছে। তো টাকা পয়সা সব লেনদেন শেষ হওয়ার পরে সব কিছু ওকে হওয়ার পরে আমরা ফাইনালি আমরা রওনা দিই। আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়, মাগরিব পার হয়ে যায়। তারপরে আমাকে আরেক পার্টনার ফোন দিয়ে বলে কই তুমি? তো আমি বলি যে ভাই আমি তো এই যে মাত্র নামলাম, আমি বাড়িতে গিয়ে ফ্রেশে রওনা দিচ্ছি। বলে আচ্ছা ঠিক আছে। রড ব্যাগ নিলাম, ঘাড়ে আছে মেশিন নিয়ে প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছি। লাইন লিঙ্কটা আপ করতে হবে। তো পাতিরাপাড়া ওইদিকে সব কিছু লাইনগুলো বন্ধ হয়ে গেছে। তো আমি ওনার বাড়িতে গিয়ে শুনতে পারি উনি এখনও কলেজ থেকে আসে নাই। তো সামনে ইন্টার পরীক্ষার জন্য হয়তো ওনার চাপ খুব বেড়ে গেছে। তো আমি অটোতে করে এসে আমাদের যে লাইনের পফের হেড, তো উনি আমার সাথে হেল্প করে। তো এই যে উনি সেই ওনার বাড়িতে আসি, তো ওনার বাড়ির সামনেই সেই সমস্যাটি, ওনার বাড়ির সামনে দিয়ে লাইনটি চলে গেছে। তো এখানে আমরা তারগুলো ঠিকঠাকভাবে ওর গুছায় নিয়ে, আগে যে দিক দিয়ে ছিল ওইটা কলার গাছের মধ্যে ছিল, ওখান থেকে বের করে নিয়ে আমরা মানে ফাঁকার মধ্যে একেবারে লাইনটা যেন সিমসামভাবে থাকে, কোনো যেন সমস্যা না হয়, দুর্ঘটনা যেন না হয়, এই জন্য আবার নতুন করে বলা যায়, নতুন করে তার তুর টেনে কিন্তু ক্লিয়ার করে একেবারে নতুন করে টিজি করে কিন্তু মানে একে ফ্রেশ কাজ করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। তো এই জন্য আর কি নতুন করে টিজি করতে হচ্ছে, অনেক সময় লাগবে। তো গাইস আমার ওখান থেকে জার্নি করে আসার পর শরীরটা একটু ক্লান্ত লাগতেছিল। সকালে গিয়েছিলাম ওনার বাড়িতে, ওখানে ওনার এখান থেকে কিছুটা খেয়ে ওনার বাড়িতে গিয়েছিলাম, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে একেবারে ডাইরেক্ট দলিল অফিসে। ওখান থেকে আবার আসার পর পুরোটা দিন এমন পরিশ্রম, মানে জার্নি করাও কিন্তু একটা মানে ক্লান্ত হয়ে যায় মানুষ যদি জার্নি করে। তো এই ক্লান্ত অবস্থায় আসার পরে এখানে আসা একটু দমও নাই, তো একটু চা খেয়ে আর কি গলাটা কাশতেছে, মানে গলায় কাশ হচ্ছিল আর কি। তো এই জন্য একটু চা খেয়ে রওনা দিছিলাম। তো আসার পরে এখানে কাজ করতে করতে প্রায় আমার এখানে 12:30 বেজে যায়। তো এই কাজটা ছিল আমার কাছে খুব প্যারাদায়ক। তো আমার আজকে মুডই ছিল না আমি আজকে কাজ করব, কিন্তু এখন পরিস্থিতির কাছে আমি হার মেনে গেছি। এখন কাজ না করলেও তো আমার মানে হবে না, এটা আমাকে মানতেই হবে যে কাজ করতেই হবে। তো কি আর করার, সব কিছু ভেবে চিন্তে ভাবলাম না কাজ করতেই হবে। এইভাবে যদি থাকি, আমি কাজ না করি, তাহলে এই লাইনটাও চালু হবে না। আর আমি ছাড়া তো এই লাইনে আর কেউ নাই যে ওনারা কাজ করবে। দেখেন আমি সারাটা দিন ওখানে ব্যস্ত ছিলাম, তো আসার পরে দেখেন রাত্রে কাজ করতেছি। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমি যতক্ষণ ছিলাম না ততক্ষণ কাজও বন্ধ ছিল, আমি আসার পরে কাজ হচ্ছে। আসলে ওনারা আমাকে একলাই নিয়োগ দিছে, তো কথা ছিল যে আরও একজন নেবে, বাট আমি একাই হ্যান্ডেল করার আর সক্ষমতা রাখি, এই জন্য ওনারা ইনশাল্লাহ মানে আমি একাই পারি জন্য ওনারা আর কোনো লোক নিচ্ছে না। বা একটা গাড়ি দেওয়ার কথা ছিল, প্রথমত একটা গাড়ি দিয়েছিল, তো যাই হোক ভাঙা গাড়ি, তো ওইটা নষ্ট হয়ে যায়। তো আমাকে 5 লিটার তেল বরাদ্দ করে দিয়েছিল। তো আমি যখন 5 লিটার তেলে দেখছিলাম যে আমার হচ্ছে না, তো আমার নিজের পকেট থেকে টাকা যাচ্ছিল, তো বেতনও কিন্তু অতটাও না। তো যে বেতন পাচ্ছিলাম তার থেকে যদি এইভাবে খরচ হয়ে যায়, তো এইটা দিয়ে আমি কিভাবে চলবো? তো গাইস এখন গাড়িটা নষ্ট হয়ে গেছে, তো আল্লাহ যা করেন ভালো করেন, এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। তো ওনারা 3 জন পার্টনারে বলে আমাকে ডাক দিয়ে যে 5 লিটার তেল তোমাকে টাকা দেব, বাকিটা তোমার যদি লাগে তুমি কিনবা। তো আমি তখন শুনে বলে এটা কেমনে হয়, কীভাবে সম্ভব? তো ওনারা বলে ওনাদেরটাই বলতে থাকে ওনারা। তো আমি আর কি বলবো, যাই হোক পরে দেখি কিছুদিনের মধ্যে গাড়িটা নষ্ট হয়ে যায়। তো এরপরে আর কি করার, তো ওনারা
পরে এই যে আমি আপনাদেরকে বলি পঙ্কিরাজ ঘোড়া, ওইটা হচ্ছে সেই পলাশবাড়ির গাড়ি, যিনি কলেজে জব করেন। তো ওনার গাড়িটাই মূলত এখন আমার সার্ভিসের মেইন যাত্রার একটা পয়েন্ট আর কি। মানে ওই গাড়ি দিয়ে আমি প্রত্যেকটা জায়গাতে সার্ভিস দিয়ে থাকি। তো এখন আমি নিজেকে মনে করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে আমার তেলের একটা প্যারা ছিল, এই প্যারাটা নাই এখন। উল্টো উনি আমাকে বলে, তুমি তো দেখতেইছো চালাতেইছো, মাসে ক লিটার তেল যায়। আমি বলছি যে ভাই আপনি তো বলছেন যে আপনার তো বলছে 5 লিটার তেল দেওয়া হয়, তো তুমি তো চালাচ্ছ, বলতেছে তুমি চালাচ্ছ দেখতেছো কয় লিটার যায়, 5 লিটার দেখে হয়, মাসে তো 2 থেকে 2,500 টাকার মতো তেল যায়। তো আমি এখন বিষয়টা বলি, ওনারা আমাকে 5 লিটার তেলের দাম প্রায় আসে 700 থেকে 800 টাকার মতো। তখন তেলের দাম একটু কমই ছিল, তখন আমাকে এটা বরাদ্দ করে দেয়। তো এখন তেলের দামও বাড়ছে, আর এখন দেখেন কতটা পরিমাণে তেল লাগে। তো একটা বিষয় কি, নিজে যখন আপনি একটা দায়িত্ব নেবেন তখন আপনার কাছে ওইটাই প্রাধান্য বেশি দেবেন। যখন আরেকজনের উপরে একটা দায়িত্ব থাকবে আপনি সেটার প্রতি গুরুত্ব দেবেন না, এটাই মেইন পয়েন্টে। যাই হোক গাইস, অবশেষে আপনার কাজ শেষ করে ওনার গাড়িটা নিয়ে আসছে, আমাকে রিসিভ করবে। এখন এত রাতে তো গাড়ি পাবো না, গাড়ি না পেলে যাওয়ার একটা বিষয় আছে, এত দূর থেকে হাইটে যাবো কেমনে। তো যাই হোক উনি একটু আমাকে রিসিভ করে দিয়ে আসার জন্য গাড়িটা বের করে